প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার সাবিনা হাশেম 1967 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ম্যাডাম, বর্তমান প্রেক্ষাপটে কোন কোন হৃদরোগগুলো বেশি দেখতে পাচ্ছেন? হৃদরোগে তো অনেক ভাগ আছে, তার মধ্যে যেটা আমাদের দেশে এখন অনেক বেশি দেখা যায় সেটা হচ্ছে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, হৃদরোগের রক্তনালীর সমস্যা। আরও অনেক ধরনের হার্ট ডিজিজ আছে। বাহ্যর থেকে যে ভালভ নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া, ওগুলিও কিন্তু আছে। ওগুলি যে একদম নাই তা না। তাছাড়া আরও তো আছে যেমন হার্টের মাসেলের ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথিজ, তারপর তার হার্টের আপনার রক্তনালীর সাথে সাথে যে আপনার কন্ডাকশন সিস্টেম আছে, মানে ইলেকট্রিক্যাল একটা সিস্টেম আছে আল্লাহ যেটা দিয়ে দিয়েছে হার্টে। সো ওটারও ডিজিজ আছে, যে হার্ট ব্লক হয়ে যায়, কমপ্লিট হার্ট ব্লক হয়। ওটা হার্ট ব্লক, ওটা ইলেকট্রিক্যাল আর কি একটা ব্লক। এই ধরনের হার্ট ডিজিজই প্রিভেল করে আমাদের দেশে আপাতত এখন। হার্টের সমস্যা রয়েছে, একজন ব্যক্তি কিভাবে আসলে বুঝতে পারবেন, কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি ধারণা করতে পারবেন? হার্ট ডিজিজে আসলে প্রথম ফিচার যেটা হয়, এটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা। মানে এটা এমন একটা এটা এক ধরনের বুকের ব্যথা যেটা বলা যায়, বা সহজ ভাষায় যেটা বলা যায় বুকে ব্যথাটা সাধারণত মানে হয়, এটা টিপিক্যাল একটা এরিয়া আছে, যেমন মাঝখানে, বুকের মাঝখানটায়, কিন্তু সবাই বলে বায়ে হয়েছে আমার ব্যথা, আসলে কিন্তু না, এটা বুকের মাঝখানটা হয়। এবং এটা হাতে ছড়িয়ে যেতে পারে, গলায় ছড়িয়ে যেতে পারে, হ্যাঁ, পিঠে যেতে পারে, এবং চাপ দিয়ে আসে। নট দ্যাট পেইন, ডিসকমফোর্টও থাকতে পারে, যে ধরনটা ওই যে হঠাৎ মনে হয় যে আমার অস্বস্তি একটা, হ্যাঁ, অস্বস্তি, বুকে ব্যথাও হতে পারে, অস্বস্তি হতে পারে। কিন্তু মহিলাদের একটু, এই যে মহিলা বা হ্যাঁ একটু বয়স্ক লোকদের কিন্তু এটিপিক্যাল সিমটমও হয়, যেমন তার পেটে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, হ্যাঁ, শুধু হাতে ব্যথা হতে পারে। তো বিভিন্ন রকম সিমটম হতে পারে। বুকে ব্যথার সাথে এই ব্যথাগুলো থাকবে না, ওটা বুকে ব্যথা ছাড়াও থাকতে পারে। হ্যাঁ, আর কি কি লক্ষণ? আর তারপর যদি অ্যাকিউট অ্যাটাক, হার্ট অ্যাটাক হয়, তখন তো তীব্র ব্যথা হয়, তার সাথে বমি হতে পারে, হ্যাঁ, আর তারপর ঘাম হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে রোগী, ঠাস করে পড়ে গেলে, যেটা আমরা বলি সিনকোপ, হঠাৎ করে পড়ে গেল। এগুলি হচ্ছে তীব্র অবস্থায় যখন হার্ট অ্যাটাক হয় তখন। আর এমনি কিন্তু এই ব্যথাগুলি যাদের অনেক দিন ক্রনিক, যেটাকে ক্রনিক আমরা বলি, যে ব্যথা হার্টের অনেক দিন ধরে তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কিন্তু তার হার্ট অ্যাটাক হয় নাই, মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম, মানে অ্যাকিউট অবস্থায় সে আসে না। এদের হয় কি, এই ব্যথাগুলি বা এই সিমটমগুলি হয় যখন সে এক্সারশন করে বা হাঁটা চলা করে, কোনো ভারী কাজ করে হয়, কিন্তু সে যখন রেস্ট নেয় তখন তার এটা চলে যায়। আস্তে আস্তে কিন্তু দেখা যায় এটা বাড়তে থাকে, এবং তখন দেখা যায় কম দূরত্বে সে যেতে পারে। এবং আরেকটা ফিচার নিয়ে আসতে পারে, যে ওই এটাকে আমরা বলি শ্বাসকষ্ট, যেটা ওটাও কিন্তু ক্যান বি এ সিমটম। এটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট, ব্যথা না কিন্তু ব্যথার মতো ইকুইভ্যালেন্ট একটা সিমটম। ওইখানে ওই মহিলারা অনেক সময় নিয়ে বসে, আমার হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আমি বসলে আবার চলে যায়, তখন আমাদের আসলে ওইটাও একটা ওয়ান অফ দ্য সিমটম। কিন্তু সাধারণত আমরা জানি শ্বাসকষ্ট হয় হার্টের ফেলিওর হলে অথবা ফুসফুসের কোনো সমস্যা থাকলে হয়, কিন্তু অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট হিসেবে শ্বাসকষ্ট হতে পারে। তার আগের তুলনায় হৃদরোগের সংখ্যা বাড়ছে, কেন হচ্ছে এই অবস্থা? আমাদের খাদ্যাভ্যাসের অনিয়মিত, এবং আমরা সুষম খাদ্য খাই না আমরা, এবং আমাদের বাচ্চাদের, বিশেষ করে আমাদের ইয়াঙ্গার জেনারেশন কিন্তু ফাস্টফুডে আসক্ত, এবং ওগুলির মধ্যে ট্রান্সফ্যাট এগুলি অনেক বেশি, এবং এইগুলি থেকে তাদের বিভিন্ন ধরনের ওবেসিটি ডেভেলপ করে। বাচ্চারা কিন্তু, আজকালকার বাচ্চারা কিন্তু, আগের দিনের আমরা কিন্তু অনেক শুকনা ছিলাম, কিন্তু দেখবেন এখন অ্যাফ্লুয়েন্ট সোসাইটির বাচ্চারা সবাই ওবেস। হ্যাঁ, তো এগুলি তো কারণ আছে। তাছাড়া ধূমপান করা হয়, খুব ধূমপান আমাদের শহরের জীবনে কিন্তু ধূমপানের মাত্রা অনেক বেশি। হ্যাঁ, ধূমপান একটা বড় কারণ। তারপর হচ্ছে গিয়ে তার বিভিন্ন স্ট্রেসে থাকি, তারপর তার প্রেশার থাকে, ডায়াবেটিসের পরিমাণ আমাদের দেশে এখন অনেক বেশি বেড়ে গেছে। ইভেন দেখা গেছে যে আমাদের ইয়াংদের অনেক ডায়াবেটিস হয়,
আগে আমরা বলতাম টাইপ 1 ডায়াবেটিস ইয়াংদের আর 40 বছরের পর টাইপ 2, কিন্তু এখন দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ইয়াংদের অনেক বেশি। এবং এটা দেখা গেছে যে সাউথ ইস্ট এশিয়া যতগুলি মানে আমাদের কান্ট্রি আছে এশিয়ান, তাদের মধ্যে বাংলাদেশে অনেক কম বয়সে হয়, হ্যাঁ অনেক। এবং এটা ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য রিজন ফর ডেভেলপিং হার্ট ডিজিজ। ওটা একাই একটা হাই রিস্ক ফ্যাক্টর। তারপর হাই ব্লাড প্রেশার হচ্ছে, মানুষ স্ট্রেসে থাকছে, তার শহরের জীবনে অনেক তার ঝামেলা পোহাতে হয়। ম্যাক্সিমাম মানুষই প্রেশারে আক্রান্ত। প্রেশার আর ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিস্ক ফ্যাক্টর। তাছাড়া শহরে কিন্তু আমাদের দেশে আমাদের এখানে তো অনেক এয়ার পলিউশন আছে, ইট ইজ অলসো আ রিস্ক ফ্যাক্টর। এক্সারসাইজ করি না আমরা, আমাদের দেশে মানুষ কিন্তু নেমেই রিক্সায় চলে আরেক জায়গায় চলে যায়, আমাদের কিন্তু কোনো হাঁটার জায়গা নাই, ফুটপাথগুলি হ্যাঁ পরিমিত না হাঁটার জন্য। তো এই দেখা যায় দিজ আর দ্য রিজনস। মানুষের ওবেসিটি বাড়ছে, মানুষের বসে বসে টিভি দেখছি, গেম, এটা যে বাচ্চাদের জন্য কত একটা ক্ষতিকর জিনিস। সারাক্ষণ কম্পিউটারে বাইরের, মানে আমরা ছোটবেলায় কিন্তু বাইরে খেলতাম, এখন কিন্তু বাচ্চারা বাইরে খেলে না, ঘরে খেলে, গেম খেলে। তো এইসব কারণে আসলে আমাদের প্রবণতা সব বেড়ে যাচ্ছে, হার্ট ডিজিজের প্রবণতাও বেড়ে যাচ্ছে। অনেকেরই বুকে ব্যথা হচ্ছে, তারা প্রাথমিকভাবে ধারণা করে নিচ্ছেন যে এটি গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যার কারণে হচ্ছে। এই যে বুকে ব্যথার কারণ, সেটি কি আসলে হার্টের কারণে হচ্ছে নাকি অ্যাসিডিটির কারণে হচ্ছে? এটি কি আসলে যারা দর্শক রয়েছে তাদের বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? অস্বস্তি যেটা বুকের মধ্যে হয়, ওটা কিন্তু মনে হয় যে আমি গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির কারণে হচ্ছে। বাঙালি কিন্তু, এবং এটা কিন্তু অনেকে এটাকে বুঝতে পারে না যে তার হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে। তাহলে হয় কি, তার চিকিৎসা মানে অ্যাকিউট যখন অবস্থায় সে যেতে পারে, কিছু চিকিৎসা আমরা দেই যেটা তার সাথে সাথে, যেমন প্রাইমারি পিসিআই করি আমরা, মানে সাথে সাথে ওই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, হার্ট অ্যাটাক হলে আমরা তার ইয়ে করি, ব্লক সরিয়ে, করোনারি ব্লক সরিয়ে ওখানে স্টেন্টিং করে দিই। অথবা আমরা ওই যে থ্রম্বোলাইটিক্স দিই, যাতে ওই যে রক্তনালীর যে ক্লটটা গলে যায়, ওটা তো সে চিকিৎসা পায় না, এটার একটা নির্দিষ্ট সময় আছে, আর 12 ঘন্টা, এর মধ্যে না গেলে আমরা তখন কি মানুষ মানে তার ওয়ান্স তার ড্যামেজ হয়ে যায়, হার্ট অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, এই জন্য দেখা যায় হার্ট বড় হয়ে যায়, শ্বাসকষ্ট নিয়ে পড়ে, হার্ট ফেলিওর ডেভেলপ করে এগুলি। তো এটা আর সবাই কিন্তু বলে আমার গ্যাসের সমস্যা। হ্যাঁ, আমাদের দেশের লোক হার্ট ডিজিজ আসলে বলবে আমার কোনো সমস্যা নাই, গ্যাসের সমস্যা। কিন্তু আসলে কিন্তু এটার ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট সামটাইমস। আরও আছে যে আমরা বলি জার্ড যেটা বলি, হ্যাঁ, ওটাতে কিন্তু এসোফেজিয়াল স্পাজম হয়, তো ওটা একদম বুকে ব্যথার মতো হয়। তো এটা করতে হলে কিছু নির্দিষ্ট টেস্ট আছে, যেটা তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং তাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা তার হার্টে না গ্যাসে। কখন আসলে চিকিৎসকের কাছে আসা বাঞ্ছনীয়? এই যে আমি বললাম যে সিমটমগুলি যদি তীব্র হয়ে যায়, দেখা যাচ্ছে সে বুকে ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে বা অস্বস্তি লাগছে, হ্যাঁ, আর তারপর শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন এই যে সিমটমগুলি যখন দেখা দিবে, তখন তার চিকিৎসকের শরণাপন্ন। এবং তার যদি ভারী ভারী লাগে, বুক ভার হয়ে আসা, এটাও কিন্তু একটা, এটা গ্যাস্ট্রিকের, মানে সেভাবে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, আসলে বুক ভার হয়ে আসা কিন্তু একটা হার্টের একটা সিমটম, হার্ট অ্যাটাকের সিমটম। চিকিৎসকের কাছে আসবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে না, তার হার্টে আসলে রোগ হয়েছে? আসলে প্রথম কথা, আমরা তার নেই, হিস্ট্রিটা খুব মানে ইম্পর্টেন্ট, যে তার কোথায় ব্যথা, কোন জায়গায় ব্যথা। অনেক সময় বলে ডান দিকে ব্যথা নিয়ে আসছি, হ্যাঁ, তো আমরা তখন চিন্তা করি দ্যাট ইজ নট কার্ডিয়াক। তারপরেও আমরা ইভ্যালুয়েট করি, তার জন্য প্রাথমিক যে করি আমরা হিস্ট্রির সাথে সাথে তাকে এক্সামিনেশন করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে আমরা তার যে কিছু টেস্ট করি, যেমন একটা ইসিজি করি আমরা, তারপর হার্টের ইকো করি, এগুলি বেসিক টেস্ট। আর তারপরে যদি ইয়ে হয়, আমরা অনেক সময় যদি এটা ইভ্যালুয়েট করতে না পারি, আমরা যে টেস্ট যেটাকে বলা হয় ট্রেডমিল টেস্ট বা ইটিটি বলি আমরা, ওটাও করতে পারি। হৃদরোগী যারা রয়েছে তাদের আসলে চিকিৎসা পদ্ধতি কিভাবে আপনারা নির্ধারণ করছেন? কিছু হচ্ছে গিয়ে জেনারেল মেজার নেওয়া হয়, হ্যাঁ, যেমন তাকে আমরা রেস্ট্রিক্ট করি কাজকর্ম, যাদের মানে এটা গুরুত্ব, যেমন অ্যাকিউট করোনারি সিনড্রোম যারা নিয়ে আসে, যারা হার্ট অ্যাটাক নিয়ে আসে, তাদের একরকম চিকিৎসা, আর যাদের ক্রনিক সিনড্রোম তাদের একরকম চিকিৎসা। তো যারা অ্যাকিউট করোনারি সিনড্রোম, তাদের চিকিৎসা তো হচ্ছে গিয়ে সাথে সাথে আমরা তার
চিকিৎসা দেই, তাকে ভর্তি অ্যাডমিশন দেই হাসপাতালে, তারপর তার চিকিৎসার জন্য যেগুলো অ্যান্টি ইসকেমিক মেডিকেশনস, তারপর দরকার হলে যদি তার দরকার হয়, সেখানে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সময়টা খুব গুরুত্বপূর্ণ। 12 ঘন্টা হচ্ছে গিয়ে কাট অফ পিরিয়ডের মধ্যে আসলে আমরা তাকে ইয়ে করতে পারি, যে প্রাইমারি পিসিআই। এটা তো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্লাস 1 একটা ট্রিটমেন্ট ফর অ্যাকিউট করোনারি সিনড্রোম অথবা হার্ট অ্যাটাক যেটা বলি। আর হলো তাছাড়া তারপর থ্রোমোলাইটিক যারা পারে না, যেমন অনেক জায়গায় পারা যায় না, সারা বিশ্বেই আসলে প্রাইমারি পিসিআর ফ্যাসিলিটিস যে সারা বিশ্বে, শুধু আমাদের দেশে না বাইরেও কম, আমাদের দেশে হয়, আমাদের সেন্টারগুলিতে অনেক প্রাইভেট সেন্টার্স আছে, আমাদের গভর্নমেন্ট সেন্টার আছে, সব জায়গায় প্রাইমারি পিসি হয়, যেটিকে আসলে রিং বসানো বলা হয়। আর তাছাড়া যেগুলি ওষুধ তো আছে, যেমন অ্যান্টি ইসকেমিক মেডিকেশন যেগুলি আমরা দিয়ে থাকি, তা ওগুলি ওষুধপত্র। যারা ক্রনিক্যালি আসে তাদেরকে আমরা মেডিকেশন দিই প্রথমে, হ্যাঁ, মেডিকেশন দিয়ে দেখি যে তার কেমন হলো। তারপরও যদি মেডিকেশনের যদি সে তার দেখা যাচ্ছে যে তার সিমটম ইমপ্রুভ করে নাই, তখন আমরা তার করি, তখন আমরা তাকে ইনভেসিভ ম্যানেজমেন্টে যাই। রিং বসানো ছাড়াও তো আরও আছে, যেমন যদি বেশি ব্লক থাকে বাইপাসে পাঠাই, তো বিভিন্ন রকম চিকিৎসার মডালিটি আছে। হৃদরোগীদের ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? হ্যাঁ, এটা ফলো আপ কিন্তু একটা হৃদরোগের যদি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তার জীবনে, সে যদি ফলো আপ করে সে কিন্তু ভালো থাকবে। না যদি ফলো আপ করে তাহলে দেখা যায় যে তার কমপ্লিকেশনস বেশি হয়, পরবর্তীতে সে বারবার হাসপাতালে ভর্তি হয়। হ্যাঁ, কিন্তু যদি সে রেগুলার ফলো আপ করে, যেমন হৃদরোগের ক্ষেত্রে ক্রনিক যারা পেশেন্ট তাদের ক্ষেত্রেও, আর যারা অ্যাকিউট তাদের ক্ষেত্রেও, এবং হার্ট ফেলিউর আছে যাদের ফেলিয়ার ডেভেলপ করে তাদের জন্য রেগুলার যদি সে চিকিৎসকের পরামর্শ নেয়, সে ভালো থাকবে, ওষুধপত্র ঠিক করবে, তার কোনো কমপ্লিকেশনস হইলে নাকি সেটা ডিটেক্টেড হবে। হ্যাঁ, তাকে আমরা সেইভাবে তার চিকিৎসা দেবো। তার কোনো আমরা যেটা বলি হার্ট ফেলিয়ার এলভিএফ ডেভেলপ করছে কিনা, ওগুলির জন্য আমরা ওষুধ দেবো। আবার যদি তার অ্যাকিউট হয় তাহলে আমরা হসপিটালাইজ করব। সুতরাং এই ফলো আপটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যেমন আমরা যদি পোস্ট পিসিআই পেশেন্ট রিং লাগাই, সে আমরা বলি যে প্রথম আমরা 1 মাস পরে ফলো আপ দিই, তারপর বলি যে 6 মাস পরে, তারপরে বছর আসুক, যদি সিমটম হয় তাহলে আর্লি আসবে, এরকম। নিশ্চয়ই হৃদরোগের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হৃদরোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন জানিয়েছে প্রতি বছর প্রায় 2.25 কোটি মানুষের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। এই সংখ্যা 2030 সাল পর্যন্ত বাড়তেই থাকবে। প্রথমেই জেনে নেই হার্ট ব্লকের লক্ষণ কী কী। হৃৎপিণ্ড বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয়, দম নিতে কষ্ট হয়, দম ছাড়তে কষ্ট হয়। এছাড়া হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় বুকে ব্যথা হয়, ব্যথা কমে আবার বাড়ে। গলা, কপাল, মাথা এইসব জায়গায় জ্বালাপোড়া করে, ধরফর করে। নিচের দিকে কিছু হেলে উঠানোর সময় কষ্ট হয়, খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে। উচ্চ রক্তচাপকে প্রায়শই সাইলেন্ট কিলার বলা হয়, কারণ এটি সাধারণ কোনো লক্ষণ থাকে না। রক্তের উচ্চমাত্রায় কোলেস্টেরল হৃৎপিণ্ডের ধমনীতে গিয়ে জমা হয়, ফলে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং শরীরের অন্যান্য অংশগুলোতে রক্তপ্রবাহ হ্রাস ঘটে। আপনার যদি ডায়াবেটিস থাকে তবে হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার দেহে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না এবং ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে ডায়াবেটিসযুক্ত ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত বেশি হয়ে মৃত্যু ঝুঁকির দিকে চলে আসেন। স্থূলতা বা দেহের অতিরিক্ত মেদ বা খারাপ কোলেস্টেরল বেশি থাকলে কিন্তু উচ্চ রক্তচাপ এবং অন্যান্য ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু বেড়ে যায়। তখন স্থূলতা, রক্তচাপ এবং ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের অনেক ধরনের কারণ কিন্তু এগিয়ে আসে। মহিলাদের তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেশি থাকে এবং পুরুষরা জীবনের প্রথম দিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসুন জেনে নেই হার্ট ভালো রাখতে কী খাবো। পেঁপেতে ক্যারোটিনয়েড, বিটা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোজ্যান্থিন এবং লুটিন রয়েছে। এটি আপনার ডায়েটে ভিটামিন এ এবং সি ছাড়াও ফোলেট, ক্যালসিয়াম এবং পটাশিয়াম যুক্ত করে, যা হার্টের স্বাস্থ্যকে রাখে দুর্দান্ত। টমেটো বিটা, আলফা এবং অন্য ধরনের ক্যারোটিন রয়েছে। লাইকোপেন, লুটিন, ক্যারোটিনয়েডস, ভিটামিন সি, পটাশিয়াম, ফোলেট এবং ফাইবারযুক্ত একটি বহুমুখী হার্টের জন্য স্বাস্থ্যসম্মত খাবার। মিষ্টি আলু সস্তা খাবার, কিন্তু এর ভিতরে রয়েছে ভিটামিন এ এবং সি। এছাড়াও মিষ্টি আলু হলো ভিটামিন ই এর একটি ভাণ্ডার। এছাড়াও
এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ফোলেট এবং ক্যালসিয়াম। ফাইবারযুক্ত তাই কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু অনেক কাজ করে। তবে খোসা সহ খাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পুষ্টিমূল্য যদি বেশি পেতে চান তাহলে কিন্তু ব্রোকলি খেতেই হবে। বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ই, পটাশিয়াম, ফোলেট, ক্যালসিয়াম এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে থাকে ব্রোকলিতে, তাই হার্টকে ভালো রাখে। এছাড়া ব্রোকলি কিন্তু পাওয়ার হাউসও বলা হয়। গাজরে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে। এই বিটা ক্যারোটিন হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। খেজুর হচ্ছে এমন একটি খাবার যেটা কিনা পটাশিয়াম সমৃদ্ধ, রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে খেজুর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতেও সহায়তা করে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সাথে যুক্ত। খেজুরে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি, তবে গ্লাইসেমিক সূচকে কম থাকে, যার ফলে তারা রক্তে শর্করা ছড়ায় না। তবে ডায়াবেটিসে আক্রান্ত হলে অবশ্যই পরামর্শ নিয়ে খেতে হবে। কলা অ্যান্টিঅক্সিডেন্টগুলোর একটি ভালো উৎস, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। পটাশিয়াম উচ্চ সোডিয়াম স্তরের সাথে লড়াই করে এবং ধমনী ব্লক করা থেকে সুরক্ষা দেয়। মেডিকেল নিউজ টুডের মতে পটাশিয়াম প্রস্তাবিত খাওয়ার মাত্রা হচ্ছে 4700 মিলিগ্রাম এবং একটি মাঝারি সাইজের কলাতে 422 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। তাই কলা খেতে কোনো বাধা নেই, তবে টক মিষ্টি কলা গ্রহণ করুন। একটু মেনে চলুন, আপনার ওজন ঠিক রাখুন, প্রতিদিন 35 থেকে 40 মিনিট হাঁটুন। শারীরিক ব্যায়াম ছাড়াও আরও হাজার ধরনের ডায়েট আছে, সেগুলো ফলো করুন। উচ্চ ক্যালোরিযুক্ত সস বা লবণযুক্ত খাবার পরিহার করুন। ফলমূল এবং শাকসবজি দিয়ে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার প্রতিস্থাপন করুন। প্রতিদিন ডায়েটে টক ফল রাখুন। বেশিরভাগ শস্য পরিবেশনের জন্য ফাইবার সমৃদ্ধ পুরো শস্য গ্রহণ করুন, যেমন গমের রুটি। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খান। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে মিষ্টি দই খেতে পারেন। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে। মিষ্টি দই খাওয়া যাবে, তবে অল্প পরিমাণে। স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট সীমাবদ্ধ করুন। যদি আপনার রক্তের কোলেস্টেরল কমাতে চান, কোল্ড ড্রিঙ্কস ধরনের পানীয় খাবার থেকে বিরত থাকুন। অ্যালকোহল এবং ধূমপান ছাড়তে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই হৃদয়ে পাথরে গড়া নয়, এর যত্ন নেওয়া আবশ্যক। ঘুরে ফিরে একই ধরনের খাবার হলেও কোনোটির কী কাজ, কী পরিমাণ খেতে হবে তা জানতে হবে, তাই ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। তাই সময় থাকতে সদ্ব্যবহার করুন, সুস্থ রাখুন নিজেকে এবং পরিবারকে, কাছের মানুষকে। হৃৎপিণ্ডকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হলে নিজেকে ভালোবাসতে হবে প্রথম কথা। হ্যাঁ, তাহলে নিজেকে ভালোবাসবো যে আমাকে আমি কিভাবে ভালো রাখবো সেটা চিন্তা করতে হবে, নিজের জন্য সময় দিতে হবে। যেমন আমরা দেখা যায় যে চাকরি বাকরির ক্ষেত্রে এতই বিজি যে নিজের জন্য সময় নাই। হ্যাঁ, তাহলে এই যে আমার একটা এক্সারসাইজ করা, একটা সুস্থ ডায়েট পালন করা, এগুলি কিন্তু নিজেকে ভালোবেসে করতে হবে, না হলে আমি ভালো থাকতে পারবো। তবে একটা বিষয়, যাদের ফ্যামিলিয়াল হার্ট ডিজিজ আছে তাদের কিন্তু রেগুলার মনিটরিং করতে হবে, কারণ এটা তো অনেক আগে থেকে, করোনারি প্লেক্স, যে করোনারির মধ্যে যে ব্লকেড হয়, এটা অনেক আগে থেকে শুরু হয়। হ্যাঁ, এটা যার বাবা মা আছে, তার আর্লি এইজে আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ধূমপান এটা কিন্তু বিশাল একটা রিস্ক ফ্যাক্টর। আজকালকার দেখা যায় যে কিছুই নাই, শুধু ধূমপান করে, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, তারপর হৃদরোগ, তারপর তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, তার তো হৃদরোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। স্ট্রেস ফ্রি থাকা এবং খাবার দাবার ঠিক মতো, যেমন চর্বিযুক্ত খাবার কম খাওয়া, তারপর হচ্ছে গিয়ে লবণ বেশি না খাওয়া, তারপর হচ্ছে যেমন যা সুস্থভাবে যেরকম ডায়েট আমরা করতে পারি, ব্যালেন্স ডায়েট, ওটা করা। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা আপনাদের বলিনি এত, সেটা হচ্ছে আমাদের দেশে ইয়াং জেনারেশন কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে অন্য দেশের তুলনায়। হ্যাঁ, এটার কারণ যে ধূমপান আছে, তা আছে, স্ট্রেস আছে, সব কিছুই আছে। তার থেকেও একটা বড় জিনিস কি, নেশা। নিশ্চয়ই এটা কিন্তু যারা বিভিন্ন ধরনের ইয়াবা, তারপর গাঁজা, এইসব জায়গায় আসক্ত না, তাদের অনেক কম বয়সে হার্ট ডিজিজ হয়। আপনি দেখবেন 21, 22, 23 বছরের ছেলেপেলে হার্ট ডিজিজ, এমআই নিয়ে ভর্তি হচ্ছে, হার্ট অ্যাটাক নিয়ে। এটার কারণ কিন্তু এই।
এই সমাজের এই ঘুণ কিন্তু না তাড়ালে এই ইয়াং জেনারেশন শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হৃদরোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। গরমে যেটা হয় যে আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত সিক্রেশন হয়, যেটাকে আমরা নর্মালি ঘাম বলে থাকি। সো ঘামের এই সমস্যার জন্য আমাদের সবচেয়ে কমন যে প্রবলেমটা স্কিনে দেখা যায় সেটা হচ্ছে ঘামাচি। ঘামাচির পাশাপাশি যাদের হচ্ছে ব্রণ থাকে, দেখা যায় যে ব্রণের সমস্যাটা বাড়ে, স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দেয়, এবং দেখা যায় যে স্কিনের যেই এরিয়াগুলো খুব কাভার থাকে সেগুলোতে ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা ছুলি বা দাঁত বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।